আমার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি গতদিন তোমাদের পাশ ফেল ক্লাস 6-এর এই বইটা থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অর্ধেক অংশ পড়িয়েছিলাম। চলো আমরা আজকে বাকিটা পড়ে নিই। আমরা দেখেছিলাম গল্পের যে প্রধান চরিত্র সে হলো একটি ছোট ছেলে, তার নাম নিখিল। তার জীবনে একটা মস্ত সমস্যা দেখা গিয়েছে যে ফিজ সে কী করে জমা দেবে স্কুলের, সেটা ভেবেই সে বিব্রত হচ্ছে। কারণ তার কাছে ফিজ জমা দেওয়ার মতো কোনো রকম টাকা কড়ি নেই, কারণ সে অনাথ, তার বাবা মা নেই। কোনো রকমে একজন আত্মীয়র বাড়িতে সে থাকে, কিন্তু তাকে তার দায়িত্ব কেউ নিতে চায় না। পরীক্ষার ফিজ সে যে জমা দেবে সেই রকম অবস্থা তার নেই। সে তার অনেক আত্মীয় আছে বটে, বললাম যে তার মামা, কাকা, দাদা সবার কাছেই সে গিয়েছিল, কিন্তু কেউই রাজি হয়নি। মামা দেখাচ্ছে দাদার দিকে, দাদার দেখাচ্ছে কাকার দিকে, এরকম দেখাচ্ছে, কিন্তু কেউই তার দায়িত্ব দিতে রাজি হয়নি। ফলে সেই ছোট ছেলেটি আর অনন্যোপায় হয়ে কি করলো, অনেকক্ষণ ভেবে, চলো শুরু করি, আমরা পাঠে ঢুকি। অনেকক্ষণ ভেবে অনেক ইতস্ততা করে বেলা প্রায় 9টার সময় নিখিল সতীশবাবুর প্রকাণ্ড বাড়ির গেটে গিয়ে হাজির হলো। অনেকক্ষণ ভেবে অনেক চিন্তা ভাবনা করে ইতস্তত করা মানে করবো কি করব না এই ভাবনা, হ্যাঁ, এটাকে বলা হয় ইতস্তত করা। এরকম ইতস্তত করে বেলা প্রায় 9টার সময় নিখিল সতীশবাবুর প্রকাণ্ড বাড়ির গেটে গিয়ে হাজির হলো। এরপর কি হলো আমরা দেখি। দোতলার একটা ছোট ঘরে সতীশবাবু সকালবেলা নিজের কাজকর্ম করেন, হিসাবপত্র মেলান। এ বাড়িতে নিখিলকে সবাই চেনেন, যদিও বড়লোকের বাড়িতে আসবার ভরসা হয় তার কদাচিৎ। দু একজন শুধু জিজ্ঞাসা করলো সে কেমন আছে, আর কেউ কোনো প্রশ্ন করল না। নিখিল ওপরে গিয়ে সতীশবাবুর ঘরের ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তাহলে ছোট বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে অনেক ইতস্তত করে নিখিল সতীশবাবুর প্রকাণ্ড বাড়ির গেটের সামনে গিয়ে হাজির হলো। কথাতেই আমরা বুঝতে পারছি তাহলে সতীশবাবু বিত্তবান মানুষ। বিত্তবান মানে পয়সা কড়ি আছে, ভালোই পয়সা কড়ি আছে, এরকম একজন মানুষ তার বাড়ির গেটের সামনে গিয়ে হাজির হলো। দোতলার একটা ছোট ঘরে সতীশবাবু নিজে কাজকর্ম করেন, হিসাবপত্র মেলান, ওনার নিজের ঘর আর কি, কাজকর্ম করার। আর এই যে সতীশবাবুর বাড়ি, এই বাড়িতে নিখিলকে সবাই চেনে, যদিও বড়লোকের বাড়িতে আসবার ভরসা তার হয় কদাচিৎ, মানে কখনো সখনো। বড়লোকদের বাড়িতে যার নিঃস্ব, যে সহায় সম্বলহীন, অনাথ, তার কি আসার ভরসা হয়? তার তো হয় না। তাই সে কদাচিৎ মানে কখনো সখনো এ বাড়িতে আসে। দু একজন শুধু জিজ্ঞাসা করলো সে কেমন আছে, আর কেউ কোনো প্রশ্ন করলো না। নিখিল একদম ওপরে চলে গেল সিঁড়ি দিয়ে, ওপরে গিয়ে সতীশবাবুর ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। তখন তার বুক টিপ টিপ করছে, মানে ভয় দুরু দুরু করা যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে ভয় টিপ টিপ করছে। সতীশবাবু তার শেষ আশা। সতীশবাবু যদি সাহায্য করতে অস্বীকার করেন, তবে তার পরীক্ষা দেওয়ার হবে না। ঘরে ঢুকে সতীশবাবুকে না দেখে এক মুহূর্তের জন্য নিখিল একটু স্বস্তি বোধ করল। পরক্ষণে তার বুকের ঝিপঝিপানি বেড়ে গেল 100 গুণ। টেবিলের খাতা আর কাগজপত্রের পাশে একতাড়া নোট পড়ে আছে। ব্যাপারটা অনুমান করতে দেরি হলো না। হিসাব মেলাতে মেলাতে সতীশবাবু 2-1 মিনিটের দরকারে উঠে গেছে, এখনই ফিরে আসবেন। কিন্তু তার ফিরে আসার আগেই নিখিল কয়েকটি নোট তুলে নিয়ে
অনায়াসে ঘর থেকে বেরিয়ে যেতে পারে। নিখিলের সমস্ত শরীর শিউরে উঠল, মাথা ঘুরে গেল। মাথার মধ্যে কেবল একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো যে এ জগতে তার আপনজন কেউ নেই। চুরি করেই হোক আর ডাকাতি করেই হোক, নিজের ব্যবস্থা নিজে করে নিতে না পারলে তার কোনো উপায় নেই। সতীশবাবুর টাকা আছে, চাইলে সতীশবাবু একটা পয়সা নেবেন না, চাইলে সতীশবাবু একটা পয়সা দেবেন না। এরকম অবস্থায় তার দরকারি কয়েকটা টাকা টেবিলের নোটের তাড়া থেকে তুলে নিয়ে কে আসে যায়? এরকম নিরুপায় অবস্থায় একটিবার জীবনে, শুধু একটিবার চুরি করা কি মহাপাপ? চেয়ে সতীশবাবুর কাছে সাহায্য পাওয়ার ভরসা যদি সামান্যও থাকে, তাহলে সে কি এই কাজ করতে যাচ্ছে? ভালো করে ভেবে দেখার সময় পেলে নিখিল হয়তো প্রলোভনটা জয় করতে পারত, কিন্তু কয়েক সেকেন্ডের বেশি ভাববার সময় ছিল না। কেবল তার দরকার যাতে মিটবে, অনেকগুলো নোট থেকে কেবল সেই কখানা নোট নিয়ে নিখিল ঘর থেকে বেরিয়ে গেল। দেখো নিখিলের কি করুণ অবস্থা। সে সৎ ভালো মানুষ, বাচ্চা একটি ছেলে, অথচ ছোটবেলা থেকে সে পিতৃমাতৃহীন, অনাথ। অতিথিরা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলতে সেরকম কেউ নেই, আপনজন নেই। আছে বটে, কিন্তু তারা আক্ষরিক অর্থেই আছে, মানে আছে এই অর্থেই আছে, কিন্তু পাশে দাঁড়ানোর মতো মানুষ কেউ নেই। তাই এই ছোট ছেলেটি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে সে পড়াশোনার ফিস জমা দিয়ে পরীক্ষায় বসতে পারবে। একজন বিত্তবান মানুষ সতীশবাবু তার বাড়িতে গেছেন, বাড়ি গিয়ে ঘরে উঠেছেন। ঘরে গিয়ে তার তো ইচ্ছা ছিল চেয়েই দেখার, তাই না? যে চাইবেন, যে কি করবেন, চাওয়া ছাড়া তো তার কোনো গতি নেই, তাই চাওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। কিন্তু যখন দেখলেন সতীশবাবু সেই ঘরে নেই, অথচ সতীশবাবু যে টেবিলে বসে কাজ করছিলেন সেখানে কয়েক তারা নোটের গোছা, তাহলে তার হঠাৎ মনে হলো, মাথায় একটাই বুদ্ধি এলো, যে চাইলে পরে যদি না দেন, কেন দেবেন? উনি তো কেউ হনই না, তাহলে কেন দেবেন? যদি না দেন তাহলে কি হবে? যেন তেন প্রকারেণও তাকে তো পড়াশুনো করতেই হবে, তাকে তো পরীক্ষায় বসতেই হবে। তাহলে জীবনে যদি একবার চুরি করে, তাহলে কি সেটা মহাপাপ? এই ভেবে যে কটাই তার দরকার, মানে পেয়েছে বলে এত গুচ্ছ টাকার বান্ডিল নিয়ে এসে চলে গেল এমন নয়, কয়েকটা ছোট টাকার নোটই সে নিল, নিয়ে চলল। নিখিল ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে প্রায় সেই সময় সতীশবাবু সেই ঘরে বসেই কাজ করছিল। ভেজানো দরজা খুলে চোরের মতো নিখিল ঘরে ঢুকল। সতীশবাবু গম্ভীর মুখে কর্কশ কণ্ঠে বললেন, কি চাই? নিখিল কথা বলতে পারল না, নীরবে কয়েকখানা নোট সতীশবাবুর সামনে রেখে দিল। কিসের টাকা? কাল চুরি করেছিলাম। তা জানি, ফেরত দিচ্ছ কেন? নিখিল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি বলবার আছে তার? সতীশবাবু খানিকক্ষণ নিখিলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি যখন কথা বললেন, মনে হলো গলাটা যেন অনেকটা কোমল হয়ে গেছে। টাকাটা কেন চুরি করেছিলে নিখিল? নিখিল জড়িয়ে জড়িয়ে কোনো রকমে মোটামুটি ব্যাপারটা বলল। প্রতি মুহূর্তে তার ইচ্ছা করছিল বিকট একটা আর্তনাদ করে ঘর থেকে ছুটে কোনো বন জঙ্গলে পালিয়ে যায়। সতীশবাবু জিজ্ঞাসা করলেন, অন্য কোথা থেকে পরীক্ষার টাকা পেয়েছো? না। তবে টাকা যে ফেরত দিচ্ছ? পরীক্ষা দেব না। সতীশবাবু কিছুক্ষণ ভাবলেন। আমার কাছে না চেয়ে চুরি করলে কেন? নিখিল চুপ। চাইলে আমি দেব না ভেবেছিলে না? নিখিল এবারও চুপ। কিন্তু দেখো, এবার না চাইতেই দিচ্ছি। নিখিল, দান করছি ভেবো না, কিন্তু ধার দিচ্ছি। এবার থেকে
আমি তোমার সব পড়ার খরচ চালাব, তুমি আমার এখানে থাকবে, পড়াশুনো শেষ হলে তোমায় আমার একটা কাজে লাগিয়ে তোমার মাইনে থেকে সব শোধ করে নেব, কেমন? নিখিল সজল চোখে চোখ বুজে শুধু ঘাড় নেড়ে সায়। দেখো ছোট বন্ধুরা, নিখিল তো একতারা নোট নিয়ে মানে কিংকর্তব্য বিমূঢ়, মানে কি করবে ভেবে না পেয়ে কি করলো, যে চুরি করে হোক ডাকাতি করে হোক তাকে তো পরীক্ষার ফিসটা জমা দিতে হবে, তবেই তো স্কুল তাকে অনুমতি দেবে সে পরীক্ষায় বসতে পারবে। হ্যাঁ, কিন্তু তার যে বিবেক আছে, সে তো সৎ মানুষ, সে তো বাচ্চা ছেলে, সে কখনোই চাইছিল না যে কারুর টাকা সে চুরি করুক। তার এই যে ভাবনাটা মাথায় চলছে, এতেই তাকে যে চুরি করে টাকাটা জোগাড় করতে হবে, তাতেই তার সমস্ত শরীর শিউরে উঠেছিল, মাথা ঘুরে গিয়েছিল। কিন্তু তবুও শেষ অবধি সে তার মনের কাছে পরাজিত হলো যে আমাকে চুরি করতেই হবে, নয়তো আমায় কেউ দেবে না। তাই যেটুকু তার প্রয়োজন সেটুকু নোট নিয়ে সে বাইরে চলে গিয়েছিল। কিন্তু সেই দিন রাত্রে তার কি হয়েছিল, তার এমনই অবস্থা হয়েছিল যে সে পরের দিন সেই নোট আবার ফেরত দিতে চলে এসেছিল, মানে বিবেকের কাছে, বিবেকের দংশনের কাছে। সে তো ভালো মানুষ, সে তো ভালো ছেলে, তাই সেইটা পারেনি। পরের দিন তার যথারীতি সতীশবাবুর সঙ্গে দেখা হয়েছে। সতীশবাবু নিজের ঘরে বসে কাজকর্ম করছিলেন। সতীশবাবু বুঝতে পেরেছিলেন যে নিখিল এসেছিল এবং নিখিলই এই নোটটা চুরি করেছে। তিনি বুঝতে পেরেছিলেন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, কিন্তু মুখে কিছু বলেননি। তা যখন নিখিল সেই টাকাটা নীরবে রেখেছিল, তখন সতীশবাবু জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার, তুমি টাকাটা ফেরত দিলে কেন? বলছে না, কালকে এটা কিসের টাকা? বলছে যে নিখিল বলল যে আমি এটা কাল চুরি করে নিয়ে গিয়েছিলাম। তখন বলছে হ্যাঁ, সেটা আমি বুঝতেই পেরেছি, কিন্তু ফেরত দিচ্ছ কেন? তুমি কি অন্য কোথা থেকে টাকা জোগাড় করতে পেরেছো পরীক্ষার ফিস বাবদ? তখন নিখিল তো না জানায়। তখন বলছে তাহলে পরীক্ষা কি করে দেবে? তখন বলছে তাহলে পরীক্ষা আমি দেব না। পরীক্ষা দেব না তবু আচ্ছা, কিন্তু কারুর থেকে অন্যায়ভাবে তাকে না বলে চুরি করে পরীক্ষা আমি দেব না। এই দিক থেকে ছোট বন্ধুরা দেখো তার চরিত্রের আরেকটি দিক, যে সে যে কত ভালো মানুষ, সৎ মানুষ, সেইটাও আমরা দেখতে পেলাম। হ্যাঁ, তারপরে সতীশবাবু তাকে টাকাটা দিয়ে দিল। বলছে তুমি আমার কাছ থেকে চাইলি না কেন? সতীশবাবু জিজ্ঞাসা করেছে। চাইলে তো আমি দিতাম, কি ভেবেছিলে আমি দেব না? তারপর সতীশবাবু তাকে টাকাটা দেয় এবং বলে সে যেন মনে না করে যে আমি তাকে দান করছি বা দয়া করছি। হ্যাঁ, তাহলে তো কুণ্ঠাবোধ তৈরি হবে, তাই না, যে আমাকে কেউ দয়া করছে, তার দয়ার ওপর ভিত্তি করে আমি পরীক্ষা দিতে পারছি। কিন্তু না, সতীশবাবু বললেন আমি তোমায় দয়া করছি বা দান করছি কোনোটাই নয়। তুমি ভাবো আমি তোমায় টাকাটা ধার হিসাবে দিচ্ছি। তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে থেকে পড়াশুনো করো, পড়াশুনো শেষ করে আমি তোমায় চাকরি দেব, সেই চাকরি তুমি করবে, করে তোমার মাইনে থেকে আমি এই টাকাটুকু কেটে নেব। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল, তাই না? তাই যে সমস্ত ছোট বন্ধুরা দেখেছো কত স্মুথভাবে তোমাদের যাদের জীবন চলছে বাবা মার জন্য, বাবা মারা অনেক কষ্ট করেই এই অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেই তোমাদের অনেক বড় করার স্বপ্ন তারা দেখে। তাহলে তোমাদের তো এই নিখিলের মতো অবস্থায় যেন ঈশ্বর করুক কখনোই না পড়তে হয় কারুকে। তাই নিখিলের অবস্থাটা দেখে সত্যি তোমরা রিয়েলাইজ করো যে ছবিতে যে ছেলেটির ছবি আছে তোমাদের এখানে, তো সেও তোমাদের বয়সী একটা 5-6-এ পড়া ছোট ছেলে। তার বাবা মা নেই, কিন্তু তার পড়াশোনা করার খুব ইচ্ছা, বড় হওয়ার ইচ্ছা। তাই সে কিভাবে শেষ অবধি লড়াই করতে করতে ক্লান্ত হয়ে, হ্যাঁ, সমাজের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়ে সে চুরি করতে বাধ্য হয়েছিল, কিন্তু তার বিবেকের তাড়নায় সেই টাকা সে ফেরতও দিতে চেয়েছিল। কিন্তু পরবর্তীকালে যে মানুষটি আমরা তথাকথিত বড়লোকদের যারা ভীষণই বিত্তবান আর কি, তাদের আমরা একটু যারা এড়িয়ে চলি,
যে তাদের হয়তো মন নেই, তারা হয়তো আমার অসুবিধাটা বুঝবে না, তারা কৃপণ। কিন্তু এখানে সতীশবাবু সেটা নন, তিনি তাকে ধার হিসেবেই দিলেন এবং সে পরীক্ষায় বসতে পারবে। তাহলে ছোট বন্ধুরা, আশা করি মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। এই গল্পটা বারবার আঙুল দিয়ে পড়বে, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের জন্য বিশেষ করে বলছি, বারবার পড়বে, পড়ে সহজ করে নিজের মতো করে গল্পটা বলার চেষ্টা করবে। তাহলে দেখবে যেখান থেকে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, উদ্ধৃতাংশ তুলে প্রশ্ন আসুক, লিখতে পারবে। তবে অবশ্যই এর পরের দিন আমি অর্থ, প্রশ্নোত্তর সবই আলোচনা করে দেবো, কিন্তু ততদিন তোমরা খুব ভালো করে পড়ো এবং আমার এই যে আমি পড়ালাম এই পড়ানোটা ভালো করে শোনো। কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। আর গুরুদক্ষিণা হিসেবে আমার একটি চাওয়া আছে, সেটা হচ্ছে যারা ফেসবুক থেকে আমায় শুনছো তারা আমার ফেসবুক পেজ গৌরী দত্ত, এই পেজটিকে ফলো করো, লাইক করো, কমেন্টসে জানিও কেমন লাগছে, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটি থেকে শুনতে পাচ্ছ, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টসে জানিও, আর প্রচুর শেয়ার করে অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও। তাহলে সবাই ভালো থেকো ছোট বন্ধুরা, আনন্দে থেকো, সুস্থ থেকো, আমাদের আবার দেখা হবে, কেমন? তাহলে আজকের মতো চললাম, টাটা।